Assalamu alaikum. Sixth Banking Professional Exam 2025, first part, Junior Associate of Institute of Bankers Bangladesh. Subject code 103, subject Principles of Economics. অর্থনীতির মূলনীতি। ভিউয়ার্স, আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর মডিউল এ বা প্রথম অধ্যায়ের ক্লাস ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল লার্ন উইথ খানে সরবরাহ করেছি। আজ আমরা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর মডিউল সি এর উপরে ক্লাস করব। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আপনাদেরকে লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ক্লাসটি সরবরাহ করছি। আপনারা জানেন, ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বছরে দুবার অনুষ্ঠিত হয়। 2025 সালের এপ্রিলে ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম অনুষ্ঠিত হয়েছে এবং 2025 সালের অক্টোবরে সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2025 অনুষ্ঠিত হবে। বছরে দুবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় দুটি পর্বে, প্রথম পর্ব JAIBB এবং দ্বিতীয় পর্ব AIBB। আমরা প্রথম পর্বের একটি সাবজেক্ট প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর উপরে এবং এই ইকোনমিক্স এর মডিউল সি এর উপরে আজকের এই ক্লাসটি অনুষ্ঠিত হবে। মডিউল সি, এই পরীক্ষা আমরা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই দিতে পারব। অর্থনীতির মূলনীতি, এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব তা হচ্ছে: নাম্বার ওয়ান, কনসেপ্ট অফ প্রোডাকশন, উৎপাদনের ধারণা। টু, টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন। থ্রি, অ্যাভারেজ প্রোডাক্ট, গড় উৎপাদন। ফোর, মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন। ফাইভ, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ডিমিনিশিং এর বাংলা হচ্ছে ক্রমহ্রাসমান, মার্জিনাল এর বাংলা প্রান্তিক, রিটার্ন এর বাংলা উৎপাদন। সিক্স, ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়। সেভেন, ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। এইট, মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। নাইন, রেভিনিউ, কস্ট অ্যান্ড প্রফিট, রাজস্ব, ব্যয় এবং মুনাফা। 10, ব্রেক ইভেন অর জিরো ইকোনমিক প্রফিট, এর বাংলা লাভ ক্ষতির সাম্য অবস্থা অথবা শূন্য অর্থনৈতিক মুনাফা। এই বিষয়গুলো আমরা মডিউল সি থেকে শিখব। আপনারা বাজারে বিভিন্ন প্রকাশনীর বই পাবেন প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই সাবজেক্টে। আইবিবি একটি বই সরবরাহ করেছে যেটি ইংলিশ ভার্সনে লেখা। এটি আইবিবির স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে পাওয়া যায়। তো আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো জানবো সেটি আমি আবার বলছি: কনসেপ্ট অফ প্রোডাকশন, উৎপাদনের ধারণা। টোটাল প্রোডাক্ট, মোট উৎপাদন। অ্যাভারেজ প্রোডাক্ট, গড় উৎপাদন। মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন। দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়। ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়। মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। রেভিনিউ, কস্ট অ্যান্ড প্রফিট, রাজস্ব, ব্যয় এবং মুনাফা। ব্রেক ইভেন অর জিরো ইকোনমিক প্রফিট, লাভ ক্ষতির সাম্যাবস্থা অথবা শূন্য অর্থনৈতিক মুনাফা। এখানে দুটি বই দেখা যাচ্ছে। একটি হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন, এটি অর্থনীতির অনেক পুরনো বই, যার লেখক অ্যাডাম স্মিথ। আরেকটি ছবি দেখা যাচ্ছে এখানে, পল স্যামুয়েলসন, যাকে মাস্টার অফ মডার্ন ইকোনমিক্স বা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়। আমরা একটু জানি অর্থনীতি কি জিনিস। হোয়াট ইজ ইকোনমিক্স? অর্থনীতি কাকে বলে? ইকোনমিক্স ইজ আ সোশ্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান যেটি উৎপাদন
বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। Economics is a social science that deals with the production, distribution, and consumption of goods and services. অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা পণ্য ও সেবার উৎপাদন, বন্টন এবং ভোগ নিয়ে কাজ করে। Economics examines how people choose among the alternative available to them. অর্থনীতি মানে একজন মানুষ কিভাবে তার কাছে থাকা বিভিন্ন বিকল্পের মধ্যে একটি বিকল্পকে পছন্দ করে, এই বিষয়টা অর্থনীতি পরীক্ষা করে। ইকোনমিক্স এক্সামাইন্স হাউ পিপল চুজ অ্যামং দ্য অল্টারনেটিভ অ্যাভেলেবল টু দেম। দ্য ফাদার অফ ইকোনমিক্স ইজ অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথের বই হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ইজ পল স্যামুয়েলসন। The father of modern economics is Paul Samuelson. আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। এইখানে একটি ছবি দেখা যাচ্ছে। এটি হচ্ছে মূলত একটি ফ্যাক্টরির ছবি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিনারিজ দেখা যাচ্ছে, এমপ্লয়িরা আছে, লেবাররা আছে। এই জায়গায় একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে একটি রোবট দেখা যাচ্ছে, যে রোবট কাজ করছে ফ্যাক্টরিতে। আমাদের যুগ অনেক উন্নত হয়েছে, বিজ্ঞানের অনেক আবিষ্কার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এইখানে আমরা একটি শব্দ সম্পর্কে জানি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যদিও রোবট সম্পর্কে আমরা অনেক আগে থেকেই শুনেছি, তবে রোবট দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি বা উন্নত দেশে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করার বিষয়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন নিউজে জানতে পারি। তো এমন পৃথিবী আসছে যেখানে মানুষ শুধুমাত্র টেকনোলজির উপরে এতই নির্ভরশীল হচ্ছে যে প্রোডাকশন প্রসেসেও রোবট ব্যবহার হচ্ছে। আমরা কনসেপ্ট অফ প্রোডাকশন এটি শিখব। প্রোডাকশন কি জিনিস? A production function serves as the foundation for business decisions regarding resource use and quantities of output. A production function serves as the foundation for business decisions regarding resource use and quantities of output. অর্থাৎ সম্পদ এবং উৎপাদিত পণ্যের পরিমাণ নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নেয় তার ভিত্তি প্রোডাকশন বা উৎপাদন। It is associated with the law of diminishing marginal return and its relationship with the marginal cost curve. এই প্রোডাকশনটি বা এই উৎপাদনটি জড়িত কার সাথে? ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের সাথে এই প্রোডাকশন কনসেপ্ট জড়িত। অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ দ্য মার্জিনাল কস্ট কার্ভ, প্রান্তিক ব্যয় রেখার সাথেও এর সম্পর্ক রয়েছে। তাহলে সম্পদ ব্যবহার এবং ফলাফলের পরিমাণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্তের ভিত্তি হলো উৎপাদন। এই উৎপাদনের চারটি উপকরণ রয়েছে, পার্ট অফ প্রোডাকশন, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই চারটি ইউনিটকে কেন্দ্র করেই প্রোডাকশন হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এবং প্রান্তিক ব্যয়ের সাথে সম্পর্ক যুক্ত। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, টেবিল C1, টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট। অর্থাৎ মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, এই বিষয়গুলো আমরা এইখানে দেখব। টেবিলের বাম দিকে প্রথমে রয়েছে ওয়ার্কার অর্থাৎ কর্মী, তারপরের কলামে রয়েছে টোটাল প্রোডাক্ট, মোট উৎপাদন, এরপরের কলাম মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন, তারপরের কলাম অ্যাভারেজ প্রোডাক্ট, গড় উৎপাদন, তারপরের কলাম রিটার্নস, মানে
ফলাফল। তাহলে এই যে ঘরগুলো, এগুলো হচ্ছে মানে যেটা হরাইজন্টাল এই ঘরগুলোকে বলা হয় রো, যেটা ভার্টিক্যাল সেই ঘরগুলোকে বলা হয় কলাম। দেখুন, ওয়ার্কার যখন শূন্য, উৎপাদনও তখন শূন্য। মানে আপনার যদি কোনো কর্মী না থাকে, লেবার না থাকে, শ্রমিক না থাকে, তাহলে ফ্যাক্টরিতে কাজ করবে কি? ফ্যাক্টরিতে কোনো কাজ হবে না। আর কোনো কাজ যদি না হয় তাহলে উৎপাদনও শূন্য। যখন উৎপাদন শূন্য তখন মার্জিনাল প্রোডাক্টও শূন্য, অ্যাভারেজ প্রোডাক্টও শূন্য, কোনো রিটার্ন নেই। ওয়ার্কার যখন একজন, তখন টোটাল প্রোডাক্ট হচ্ছে 2 ইউনিট বা দুটি। একজন শ্রমিক দুইটি পণ্য উৎপাদন করলো। আচ্ছা, তাহলে মার্জিনাল প্রোডাক্ট কিভাবে পাওয়া যাবে? মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে এখন মানে সর্বশেষ টোটাল প্রোডাক্ট থেকে পূর্বের টোটাল প্রোডাক্ট বিয়োগ করতে হবে। তাহলে সর্বশেষ টোটাল প্রোডাক্ট কত এখানে? 2। আর পূর্বের টোটাল প্রোডাক্ট কত? শূন্য। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে থাকে কত? 2। টোটাল মার্জিনাল প্রোডাক্টও 2। এবার আসুন অ্যাভারেজ প্রোডাক্ট। অ্যাভারেজ প্রোডাক্ট কিভাবে হয়? টোটাল প্রোডাক্টকে ওয়ার্কার দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে হবে অ্যাভারেজ প্রোডাক্ট। 2কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আচ্ছা, এইখানে দেখুন লেখা আছে ইনক্রিজিং রিটার্ন, মানে রিটার্ন বাড়তেছে। কিভাবে বাড়তেছে? এই যে এইখানে দেখেন, আগে কোনো রিটার্ন ছিল না, অর্থাৎ আগে মার্জিনাল প্রোডাক্ট ছিল শূন্য, কোনো মার্জিনাল প্রোডাক্ট ছিল না। এখন এইখানে 2 হয়েছে, তাহলে বাড়তেছে না? এর পরবর্তীতে তৃতীয় যে রো, এই জায়গায় দেখেন ওয়ার্কার হচ্ছে 2 জন, অর্থাৎ লেবার 2 জন। টোটাল প্রোডাক্ট কত? 6 ইউনিট। 2 জন শ্রমিক 6 ইউনিট পণ্য উৎপাদন করেছে। 2 জন শ্রমিক 6 ইউনিট পণ্য কি করেছে? উৎপাদন করেছে। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কি হবে? সর্বশেষ উৎপাদন হচ্ছে 6। 6 থেকে যদি আমরা 2কে বিয়োগ দেই তাহলে মার্জিনাল প্রোডাক্ট থাকতেছে 4। 6 - 2 = 4। আচ্ছা, আগে মার্জিনাল প্রোডাক্ট ছিল 2, এখন মার্জিনাল প্রোডাক্ট 4। তাহলে কি বাড়তেছে আগের চেয়ে? ইনক্রিজিং রিটার্ন। এইখানে দেখুন এভারেজ প্রোডাক্ট। এভারেজ প্রোডাক্ট মানে হচ্ছে গড় উৎপাদন। আমার টোটাল প্রোডাক্টকে ওয়ার্কার দিয়ে ভাগ দিলে গড় উৎপাদন পাওয়া যাবে। টোটাল প্রোডাক্ট হচ্ছে 6, আর আমার ওয়ার্কার হচ্ছে 2। 6কে 2 দিয়ে ভাগ দিলে গড় উৎপাদন কত হবে? 3। এরপরের ঘরে দেখুন ওয়ার্কার আছে 3 জন, আর টোটাল প্রোডাক্ট হচ্ছে 9টি, অর্থাৎ 3 জন শ্রমিক 9টি পণ্য উৎপাদন করেছে। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত হবে? আগে 9 থেকে 6 বিয়োগ করতে হবে। 9 থেকে 6 বিয়োগ করলে মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 3 হয়। আগে মার্জিনাল প্রোডাক্ট ছিল 4, এখন মার্জিনাল প্রোডাক্ট 3। তাহলে কি হচ্ছে? রিটার্নটা কমে যাচ্ছে, 4 থেকে 3 কমে গেল, ডিমিনিশিং রিটার্ন। এবার আসুন অ্যাভারেজ প্রোডাক্ট। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। টোটাল প্রোডাক্টকে ওয়ার্কার দিয়ে ভাগ করলে অ্যাভারেজ প্রোডাক্ট পাওয়া যায়। 9/3, তাহলে কত হবে? 3। অ্যাভারেজ প্রোডাক্ট বা গড় উৎপাদন 3 ইউনিট। এর পরের রোতে 4 জন শ্রমিক বা 4 জন ওয়ার্কার তৈরি করেছে 11টি পণ্য। কতটি পণ্য? 11টি পণ্য টোটাল প্রোডাক্ট। এখন মার্জিনাল প্রোডাক্ট কত হবে? 11 থেকে 9 বিয়োগ যাবে, 11 থেকে 9 বিয়োগ দিলে থাকে কত? 2। এটি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। আগে মার্জিনাল প্রোডাক্ট ছিল 3, এখন মার্জিনাল প্রোডাক্ট 2। বেড়েছে না কমেছে? কমে গিয়েছে। তাহলে রিটার্ন কি হয়ে গেল? ডিমিনিশিং। ডিমিনিশিং মানে ক্রম হ্রাসমান। এর আগে ছিল মানে একবার 4 ছিল, তারপরে 3 কমে গেল, তারপরে 2 আরো কমে গেল, ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এভারেজ প্রোডাক্ট কিভাবে হবে? 11কে টোটাল প্রোডাক্ট হচ্ছে 11, 11কে 4 দ্বারা ভাগ, লেবার দিয়ে ভাগ করবো বা ওয়ার্কার দিয়ে ভাগ করবো, তাহলে 11/4 কত হয়? 3.75। এর পরবর্তীতে আছে ওয়ার্কার 5 জন। ওয়ার্কার কতজন? 5 জন। টোটাল প্রোডাক্ট আছে কত? 10। তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত হবে? 10 - 11। 10 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে তো নেগেটিভ হয়ে যাবে, -1। মানে 10 থেকে 11 বিয়োগ করলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাহলে আগে মার্জিনাল প্রোডাক্ট ছিল 2,
এখন এক না, আরো কমে গিয়ে -1 হয়ে গেছে, তাহলে রিটার্নটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এবার আসুন এভারেজ প্রোডাক্ট মানে গড় উৎপাদন। গড় উৎপাদন কিভাবে হবে? টোটাল প্রোডাক্ট 10 ভাগ ওয়ার্কার। ওয়ার্কার কতজন? 5 জন। 10 ভাগ 5 কত হয়? 2 হয়। এইবার খেয়াল করে দেখুন, প্রথম কলামে আছে ওয়ার্কার, দ্বিতীয় কলামে আছে টোটাল প্রোডাক্ট, তৃতীয় কলামে আছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্টটা ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখেন 4 থেকে, প্রথমে 2 ছিল, তারপরে বৃদ্ধি হয়ে 4 হয়েছে, 4 থেকে কমে 3 হয়ে গেল, 3 থেকে কমে 2 হলো, 2 থেকে কমে গিয়ে -1 হলো। তাহলে রিটার্নটা কি হচ্ছে? প্রথমে ইনক্রিজিং, এর পরবর্তীতে ডিমিনিশিং রিটার্ন, ডিমিনিশিং রিটার্ন, এবং ধীরে ধীরে সেটা নেগেটিভ রিটার্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্ন, মানে ক্রমহ্রাসমান প্রান্তিক, মানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে যে আমরা ক্লাসের শুরুতে শুনেছিলাম, সেটি এই টেবিল থেকে বোঝা যাচ্ছে। এখন আমরা এগুলো একটু দেখি। টোটাল প্রোডাক্ট কি জিনিস? Total product is the number of units a farm can produce with a given quantity of, according to the given table, with 2 workers, the farm has a total product of 6 unit output. With 3 labor, the farm has 9 unit of total product. যেটা আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি, যখন ওয়ার্কার 2 জন তখন টোটাল প্রোডাক্ট হচ্ছে 6 ইউনিট, যখন ওয়ার্কার 3 জন তখন টোটাল প্রোডাক্ট হচ্ছে 9 ইউনিট। টোটাল প্রোডাক্ট কি? দ্য নাম্বার অফ ইউনিটস এ ফার্ম ক্যান প্রডিউস উইথ এ গিভেন কোয়ান্টিটি অফ ইনপুট, মানে একটা নির্ধারিত ইনপুট দিয়ে, বা ওয়ার্কার বা শ্রমিক বা ম্যান পাওয়ার বা আরো যত সরঞ্জাম, র মেটেরিয়ালস রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, লেবার রয়েছে, সব কিছু ব্যবহার করে আপনি যতটুকু পণ্য উৎপাদন করতে পারবেন সেটি হচ্ছে টোটাল প্রোডাক্ট। মানে সকল সক্ষমতা দিয়ে যতটুকু পণ্য উৎপাদন করা যায় সেটি হচ্ছে টোটাল প্রোডাক্ট। এভারেজ প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্টের বাংলা কি? গড় উৎপাদন। এটা কি? ইজ দ্য টোটাল নাম্বার অফ ইউনিটস এ ফার্ম প্রডিউস ডিভাইডেড বাই দ্য কোয়ান্টিটি অফ ইনপুটস। অর্থাৎ আমার টোটাল প্রোডাক্ট হচ্ছে 6, 6কে যদি আমরা, আমাদের ইনপুট কত, ওয়ার্কার কত, 2, 6/2 তাহলে কত হবে? 3 হবে। আবার 9/3 কত হবে? 3 হবে। আবার 10/5 কত হবে? 2 হবে। 11/4 কত হবে? 3.75 হবে। তার মানে টোটাল প্রোডাক্টকে ওয়ার্কার দিয়ে ভাগ করলে বা ইনপুট দিয়ে ভাগ করলে যা থাকে সেটি হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট। অ্যাভারেজ প্রোডাক্ট আমরা কিভাবে পাবো? টোটাল প্রোডাক্ট ভাগ ইনপুটস অর ওয়ার্কার। তাহলে টোটাল প্রোডাক্ট হচ্ছে মোট উৎপাদন, এভারেজ প্রোডাক্ট হচ্ছে গড় উৎপাদন। এবার দেখবো আমরা মার্জিনাল প্রোডাক্ট, এর বাংলা কি? প্রান্তিক উৎপাদন। মার্জিনাল প্রোডাক্ট ইজ দ্য চেঞ্জ ইন টোটাল প্রোডাক্ট ফ্রম হায়ারিং ওয়ান মোর ওয়ার্কার। অর্থাৎ প্রতি একজন কর্মী আপনি নিয়োগ করার মাধ্যমে, হায়ার করার মাধ্যমে, মানে যতটুকু পণ্য উৎপাদিত হয় সেটি মার্জিনাল প্রোডাক্ট। কিরকম? দ্য চেঞ্জ অফ টোটাল প্রোডাক্ট ফ্রম হায়ারিং ওয়ান মোর ওয়ার্কার। এইখানে দেখেন, আগে ওয়ার্কার ছিল 1 জন, তারপরে ওয়ার্কার হয়েছে 2 জন, তো 1 জন বৃদ্ধি পেয়েছে। যখন 1 জন বৃদ্ধি পেল, টোটাল প্রোডাক্ট আগে ছিল 2 ইউনিট, পরবর্তীতে হলো কত? 6 ইউনিট। তাহলে বৃদ্ধি পেয়েছে কয়টি? 4টি। এটি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট মানে হচ্ছে আপনি যখন শ্রমিক বৃদ্ধি করেন বা লেবার বৃদ্ধি করেন, তখন টোটাল প্রোডাক্ট কতটুকু ভালো। শেষে দেখেন যে আগে ওয়ার্কার যখন 4 জন ছিল তখন উৎপাদন হয়েছে 11 ইউনিট, যখন ওয়ার্কার 5 জন তখন উৎপাদন হচ্ছে 10 ইউনিট। মানে আপনার ওয়ার্কার বেড়েছে ঠিকই, কিন্তু উৎপাদন আর বাড়েনি, বরঞ্চ কমে গিয়েছে। এই যে কতটুকু কমেছে? -1, এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। এইখানে দেখেন প্রান্তিক উৎপাদন, এইখানে ওয়ার্কার আছে 11 জন, তার আগে ওয়ার্কার ছিল 9 জন। দুঃখিত,
প্রোডাক্ট উৎপাদন হচ্ছে 11টি, তার আগে উৎপাদন ছিল 9টি। তাহলে উৎপাদন বেড়েছে কত? 11 থেকে 9 বিয়োগ দিলে থাকে কত? 2। আগে ওয়ার্কার ছিল 3 জন, নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে একজন, মোট 4 জন। তাহলে ওয়ার্কার একজন বৃদ্ধি পেলো, উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2 ইউনিট। একজন লেবার বাড়ার দ্বারা উৎপাদন বেড়েছে 2 ইউনিট। এই যে 2, এটি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। আপনি সর্বশেষ প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট থেকে আগের যে টোটাল প্রোডাক্ট সেটি বিয়োগ দিলেই মার্জিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। 10 থেকে 11 বিয়োগ দিলে হয় -1, -1 মার্জিনাল প্রোডাক্ট। আবার 11 থেকে 9 বিয়োগ দিলে হয় 2, 2 হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3, 3 মার্জিনাল প্রোডাক্ট। 6 থেকে 2 বিয়োগ দিলে থাকে 4, 4 মার্জিনাল প্রোডাক্ট। 2 থেকে 0 বিয়োগ দিলে থাকে 2, 2 হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। তাহলে টোটাল প্রোডাক্ট কি? মোট উৎপাদন। এভারেজ প্রোডাক্ট কি? গড় উৎপাদন। মার্জিনাল প্রোডাক্ট কি? প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন সময়ের সাথে সাথে হ্রাস পায়, সময়ের সাথে সাথে হ্রাস পায়। আমরা বাংলায় যদি এগুলোকে বলি কি হবে? মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট। খেয়াল করে দেখুন, মার্জিন এর বাংলা হচ্ছে প্রান্ত, মার্জিনাল এর বাংলা হচ্ছে প্রান্তিক। মার্জিন এর বাংলা প্রান্ত, মার্জিনাল এর বাংলা প্রান্তিক। অ্যাভারেজ এর বাংলা গড়, টোটাল এর বাংলা মোট। টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট। এই বিষয়টি আমরা গ্রাফ আকারেও দেখবো, অর্থাৎ আপনারা পরীক্ষার টেবিল এবং গ্রাফ দুটিই ব্যবহার করবেন। এখানে একজন ছাত্রকে দেখা যাচ্ছে, স্টুডেন্ট হু ইজ স্টাডি, একজন ছাত্র খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। এই ছবিটি দিয়েছি আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। আমরা ব্যাংকার, আমরা পেশায় ব্যাংকার, বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আমরা চাকরি করি। আমাদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য আইবিবি বা ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ এই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষা অনুষ্ঠিত হয় 3 ঘন্টা ব্যাপী। একটি পরীক্ষা 3 ঘন্টা ব্যাপী। তার পাস মার্ক হচ্ছে 45, 45% মার্ক পেতে হবে 100-র মধ্যে। প্রশ্ন থাকে 10 সেট। 10 সেট প্রশ্ন থেকে আপনাকে উত্তর করতে হবে 5 সেট প্রশ্ন। প্রতি সেটের মার্ক হচ্ছে 20, 20। পরীক্ষা হবে লিখিত মাধ্যমে। ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে এই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা দেওয়া যায়। এটিকে আগে ব্যাংকিং ডিপ্লোমা বলা হয়। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বর্তমানে, মানে সামনে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম। তার আগে পঞ্চম হয়েছে, যদিও ডিপ্লোমার হিসাবে বললে 100তম ব্যাংকিং ডিপ্লোমা হয়ে গিয়েছে। আগে পরীক্ষার পাস মার্ক ছিল 50%, এখন পাস মার্ক হয়েছে 45%। যাই হোক, আগের চেয়ে পরীক্ষা আমি মনে করি অনেক গুছালো এবং অনেক সুন্দরভাবে হচ্ছে। পরীক্ষার জন্য আইবিবি নির্দিষ্ট সিলেবাস দিয়েছে এবং স্টাডি ম্যাটেরিয়ালও দিয়েছে। এইখানে দেখুন, আমরা কয়েকটি প্রশ্ন দেখাচ্ছি আপনাকে। ডিফাইন দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট ইন ইকোনমিক্স। অর্থনীতিতে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখান। এই প্রশ্নটি 2023 সালে এসেছিল জে এ আই বিবি 96তম, 96 জে এ আই বিবি 2023-তে এই প্রশ্ন এসেছিল। টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের ডেফিনিশন। এরপরে দেখুন, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ অ্যামং মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট উইথ ডায়াগ্রাম। মানে প্রান্তিক ব্যয়, গড় ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাতে হবে কিভাবে? ডায়াগ্রাম বা চিত্রের সাহায্যে। এই প্রশ্নটি এসেছে 2024 সালে 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, 99th জে এ আই বিবি 2024। 2024 সালে যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম অনুষ্ঠিত হয় সেখানে
এই প্রশ্ন এসেছে। তাহলে 2023 সালে একবার এসেছে, একই প্রশ্ন 2024 সালে এসেছে। যে প্রশ্ন 96তম ব্যাংকিং ডিপ্লোমা এসেছে, একই প্রশ্ন এসেছে 99তম ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি? আমরা বুঝতে পারছি যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার যে বই রয়েছে, এই যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এই বইয়ের যে চ্যাপ্টার গুলো রয়েছে, এই চ্যাপ্টার গুলোর প্রশ্ন রিপিট হয়। অর্থাৎ আপনি আগের মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করতে পারেন, আপনি দেখবেন যে আপনার কিছু কিছু প্রশ্ন কমন পড়ে যাবে পরীক্ষায়। আরেকটি প্রশ্ন, ব্রেক ইভেন পয়েন্ট বা লাভ ও ক্ষতির সাম্য অবস্থা, এই প্রশ্নটিও 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা 2024-এ এসেছিল। আরেকটি প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বলতে আমরা কি বুঝি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন এর বিধি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডিসকাস ইট উইথ ডায়াগ্রাম, এটাকে আপনার চিত্র সহ বুঝাতে হবে। এই প্রশ্ন এসেছে 2023 সালে, 96 জে এ আইবিবি, 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2023-এ এই প্রশ্ন এসেছিল। তাহলে আমরা দেখলাম যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে আমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। আমরা এই যে স্টুডেন্টের মতো মনোযোগ সহকারে কোশ্চেন সলভ করব এবং প্রিপারেশন নেব। মডিউল সি, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এইখানে আহ, একটি গ্রাফ দেখানো হচ্ছে। আপনি জানেন কিছুক্ষণ আগেই দেখানো হয়েছে যে পরীক্ষার প্রশ্নে গ্রাফ সহ উপস্থাপনের কথা বলা হয়। এখানে লেখা আছে ফিগার C2, টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট এন্ড অ্যাভারেজ প্রোডাক্ট কার্ভ। কার্ভ মানে কি? রেখা। এই যে ভার্টিক্যাল লাইনটা, ভার্টিক্যাল লাইন, এইখানে দেখানো হচ্ছে কোয়ান্টিটি প্রডিউসড, কতটুকু উৎপাদন হলো। আর হরাইজন্টাল লাইন মানে নিচের দিকে, নিচে দেখানো হয়েছে ওয়ার্কার্স হায়ার্ড, মানে কি পরিমাণ কর্মী বা লেবার আপনি নিয়োগ করলেন, মানে নিয়োজিত করেছেন, ফ্যাক্টরিতে কত লেবার রয়েছে। একটা রেখা দেখা যাচ্ছে, এইখান থেকে 0 পয়েন্ট থেকে শুরু করে প্রথমে বৃদ্ধি পেয়েছে, তারপরে আরেকটু বৃদ্ধি পেয়েছে, এরপরে ধীরে ধীরে কমে যাচ্ছে। এই রেখাটার নাম হচ্ছে টিপি, টোটাল প্রোডাক্ট। রেখাটার ইয়ে কি? রেখাটা হচ্ছে টিপি, টোটাল প্রোডাক্ট, মানে মোট উৎপাদন রেখা, টোটাল প্রোডাক্ট। এই মোট উৎপাদন রেখা প্রথম দিকে বৃদ্ধি পায়, কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে এটি হ্রাস পায়। আচ্ছা, তার পাশে যে আহ মানে এইখানে যে তিনটি কালার দেখা যাচ্ছে, এই প্রথম কালার, তারপরে ইয়েলো কালার, তারপরে রেড কালার। প্রথম এটি কি? এটি অনেকটা গ্রিন কালারের মতো। তো এই প্রথম যে রঙিন অংশ, এখানে দেখাচ্ছে ইনক্রিজিং রিটার্ন, মানে কি আপনার রিটার্ন বাড়বে। তারপরে ডিমিনিশিং রিটার্ন, মানে রিটার্ন কমবে। তারপরে লাল অংশ যেটা, রেড কালার, এটা হচ্ছে নেগেটিভ রিটার্ন, মানে লাল বাতি জ্বলে গেছে বলে না, যে আমার ব্যবসায় তো লাল বাতি জ্বলে গেল, মানে কি ক্ষতির সম্মুখীন হয়ে গেল, অর্থাৎ ক্ষতি শুরু হয়েছে, লস হচ্ছে। যখন আপনার টোটাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে আপনার প্রতিষ্ঠানে যাও মানে উৎপাদন কমে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম। এর পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এইখানে কি দেখানো হচ্ছে? এইখানে নিচের অংশ দেখাচ্ছে ওয়ার্কার হায়ার, মানে আপনি কি পরিমাণ কর্মী নিয়োগ করলেন। তারপরে বাম দিকে দেখা যাচ্ছে কোয়ান্টিটি প্রডিউসড, আপনি কি উৎপাদন করলেন, কতটুকু উৎপাদন করলেন। এবার আসুন, এই গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো রেখা আছে, ইয়েলো কালারের যে রেখা বা কার্ভ, এই রেখাটি হচ্ছে এপি। এপি মানে হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট বা গড় উৎপাদন। আর গ্রিন কালার যে রেখা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হচ্ছে এমপি। এম মানে হচ্ছে মার্জিনাল, পি মানে প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদন। তাহলে এই প্রথম চিত্রে ছিল টিপি, টোটাল প্রোডাক্ট, আর দ্বিতীয় চিত্রে আছে এপি এবং এমপি। এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট, আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট।
গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন। এইখান থেকে আমরা শিখবো দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। কেন? কারণ এই টপিকটা পরীক্ষায় প্রায় সময়ই আসে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, এটি ভালো করে আমাদের শিখতে হবে। দেখুন, দেয়ার আর থ্রি পার্টস। এটি আমি এর আগের স্লাইডে দেখিয়েছি যে এটি বিগত বছরে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এসেছে। দ্য ল অফ দেয়ার আর থ্রি পার্টস অফ এ টোটাল প্রোডাক্ট কার্ভ। এই যে টোটাল প্রোডাক্ট বা মোট উৎপাদন, এর কয়টা অংশ আছে? তিনটা অংশ। আমরা দেখি কি কি। পার্ট ওয়ান। পার্ট ওয়ান Part 1 is the increasing return portion where hiring more workers increases the marginal product because total product is increasing at an increasing rate. পার্ট ওয়ান হচ্ছে এই যে গ্রিন কালার জায়গাটা, এইখানে হচ্ছে আপনার ইনক্রিজিং রিটার্ন, অর্থাৎ আপনার উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়বে, ঊর্ধ্বমুখী থাকবে। দেখুন এই যে রেখাটা ধীরে ধীরে আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। এই যে কার্ভ বা রেখা, এটা নিচের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, ইনক্রিজিং রিটার্ন। আপনি যত কর্মী হায়ার করবেন, যত লেবার দিবেন, ফ্যাক্টরিতে যত লেবার দিতে থাকবেন, আগে লেবার ছিল 10 জন, যা উৎপাদন হয়েছে এখন দিবেন 15 জন, উৎপাদন আবার বাড়বে, দিবেন 20 জন, উৎপাদন আরো বাড়বে, 30 জন, উৎপাদন আরো বাড়বে। এটা হচ্ছে পার্ট ওয়ান। পার্ট টু, এইখানে হচ্ছে পার্ট টু ইজ দ্য ডিমিনিশিং রিটার্ন পোর্শন। ডিমিনিশিং রিটার্ন মানে এটা হচ্ছে ক্রমহ্রাসমান, এখানে আস্তে আস্তে হ্রাস পাবে। Where hiring more workers decreases the marginal product, মানে আপনি যত কর্মী নিয়োগ করতে থাকবেন আপনার প্রান্তিক উৎপাদন কমে যেতে থাকবে। আপনার প্রান্তিক উৎপাদন কি হতে থাকবে? ডিমিনিশিং মানে কমে যেতে থাকবে, ডিক্রিয়েজ করতে থাকবে। দ্য টোটাল প্রোডাক্ট কার্ভ ইজ গেটিং লেস স্টিপ, এটা আস্তে আস্তে নিচুর দিকে চলে যাবে। বিকজ টোটাল প্রোডাক্ট ইজ স্টিল ইনক্রিজিং বাট এট এ ডিক্রিজিং রেট। এখানেও টোটাল প্রোডাক্ট বাড়তেছে কিন্তু খুব অল্প পরিমাণে বাড়তেছে। এই যে দেখেন ইয়েলো কালারের যে অংশটা ডিমিনিশিং রিটার্ন, ইয়েলো কালার অংশটা কি রিটার্ন? ডিমিনিশিং রিটার্ন, মানে রিটার্ন কমে যাচ্ছে। কিভাবে কমে যাচ্ছে? এই যে দেখেন টোটাল প্রোডাক্টের যে কার্ভটা, সেই কার্ভটা বাড়তেছে কিন্তু খুব স্লো মোশনে বাড়তেছে, নিচু হয়ে বাড়তেছে। এটা তো উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ঊর্ধ্বমুখী না হয়ে এটা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু খুব অল্প পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে পার্ট টু, ইয়েলো কালার। এবার আমরা দেখব পার্ট থ্রি, রেড কালার বা লাল রঙের অংশটা, যেখানে একটি প্রতিষ্ঠানের খারাপ দিক মানে খুব সংকট অবস্থা, লস হয়ে যাচ্ছে, নেগেটিভ সিচুয়েশন বোঝাচ্ছে। পার্ট থ্রি ইজ দ্য নেগেটিভ রিটার্ন পোর্শন। পার্ট থ্রি হচ্ছে এই যে লাল রঙের অংশটা, রেড কালার, এখানে রিটার্নটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল, উৎপাদনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে উৎপাদন এতই কমে যাচ্ছে যে পূর্বে যা ছিল তার চেয়েও কমে গেছে। অর্থাৎ আপনি যখন 4 জন লেবার ছিল তখন উৎপাদন হয়েছে 12 ইউনিট, যখন আপনি 5 জন লেবার দিয়েছেন তখন উৎপাদন হয়েছে 10 ইউনিট। 4 জনে করলো 12টি প্রোডাক্ট আর 5 জনে করলো 10টি প্রোডাক্ট, তাহলে আমার লেবার বেড়েছে ঠিকই কিন্তু উৎপাদন তো বাড়েনি, বরঞ্চ কমে গিয়েছে, আগের চেয়ে উৎপাদন কমে গিয়েছে। এরকম যে পরিস্থিতি, সেটিকে বলা হয় নেগেটিভ রিটার্ন। নেগেটিভ রিটার্ন, নেগেটিভ রিটার্ন যখন হয় তখন টোটাল প্রোডাক্ট কিন্তু নিচের দিকে নেমে যায়, অর্থাৎ এটা মাইনাস ফিগারে চলে আসে, তাই এটাকে রেড কালার করা হয়েছে। তাহলে প্রথমে গ্রিন কালার মানে ইনক্রিজিং রিটার্ন, তারপরে ইয়েলো কালার মানে ডিমিনিশিং রিটার্ন, আর রেড কালার মানে হচ্ছে নেগেটিভ রিটার্ন। এইটাকে আমরা যদি পাশের চিত্র দিয়ে দেখি, দেখুন আপনার এমপি, এমপি মানে কি? মার্জিনাল প্রোডাক্ট। এমপি মানে মার্জিনাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন। আমরা তো এই এই মানে এখানে শিখতেছি ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। মার্জিনাল রিটার্নটা কিভাবে হ্রাস পাচ্ছে, ক্রমহ্রাস পাচ্ছে, সেটি আমরা এখানে শিখতেছি। তাহলে দেখুন এই যে গ্রিন কালার যে রেখাটি, এটি হচ্ছে এমপি, মার্জিনাল প্রোডাক্ট। এই রেখাটি প্রথমে কিন্তু বেড়েছিল, ইনক্রিজিং রিটার্ন,
এরপরে যখন ইয়েলো কালারের ভিতরে পড়েছে তখন এটা ধীরে 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 নিচে নেমে যাচ্ছে। এটা একদম উপর থেকে ধীরে ধীরে কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, মানে ডিমিনিশিং রিটার্ন হয়ে যাচ্ছে এইটি। এবং যখন আপনার আহ, মানে টোটাল প্রোডাক্ট যখন নেগেটিভ হয়ে যাচ্ছে রেড কালার, তখন মার্জিনাল প্রোডাক্ট কিন্তু মানে আপনার ওয়ার্কার হায়ারের যে হরাইজন্টাল যে লাইন আছে এই লাইনেরও নিচে চলে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ রিটার্ন হয়ে গেল। তো আমরা যখন এটা পরীক্ষায় লিখবো, পরীক্ষায় তো দিবে যে এক্সপ্লেইন দ্য ল অফ ডিমিনিশিং রিটার্ন উইথ গ্রাফ, এটাকে কিন্তু গ্রাফ দিতে হবে। আপনারা এই চিত্র দুটি পরীক্ষার খাতায় ব্যবহার করবেন। পরীক্ষার খাতায় চিত্র এবং গ্রাফ ব্যবহার করলে ভালো মার্ক পাওয়া যায়, আপনি 80%, 90% মার্কও পেতে পারেন। তাহলে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রিতে আমরা কি দেখলাম? পার্ট ওয়ানে হচ্ছে ইনক্রিজিং রিটার্ন, পার্ট টু তে ডিমিনিশিং রিটার্ন, এবং পার্ট থ্রিতে নেগেটিভ রিটার্ন। তো ডিমিনিশিং রিটার্নটা কিভাবে হচ্ছে? আমার লেবার বাড়তেছে ঠিকই, কিন্তু আমার উৎপাদন সেই হারে বাড়ছে না। এটি হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। এই বিষয়টিকে যদি আমরা আরো এইভাবে দেখি, হোয়াট ইজ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ডিসকাস ইট উইথ ডায়াগ্রাম। এই প্রশ্ন এসেছিল, কখন এসেছিল? 2023 সালে এসেছে। 23 সালে 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা। এই ছবিটি আরো একটু বড় করে দেখানো হচ্ছে এখানে। এখানে আশা করি আপনারা আরো ভালোভাবে এটি বুঝতে পারবেন। যেহেতু বলেছে ডিসকাস ইট উইথ ডায়াগ্রাম, সেহেতু আপনারা পরীক্ষার খাতায় এই ছবিটি, মানে এই চিত্রটি ব্যবহার করবেন। চিত্র ব্যবহার করলে ভালো মার্ক পাওয়া যাবে। দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, এখানে কি কি অংশ আছে? টোটাল প্রোডাকশন কার্ভ। সেই টোটাল প্রোডাকশন কার্ভটা প্রথমে ইনক্রিজিং রিটার্ন দেখাচ্ছে, তারপরে ডিমিনিশিং রিটার্ন দেখাচ্ছে, তারপরে নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে। অর্থাৎ মোট উৎপাদন রেখা, টোটাল মানে মোট প্রোডাকশন অর্থ উৎপাদন, কার্ভ শব্দের অর্থ রেখা। মোট উৎপাদন রেখা এর কয়টি অংশ? তিনটি অংশ। এক হচ্ছে ঊর্ধ্বমুখী উৎপাদন, দুই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন, এবং তিন হচ্ছে নেতিবাচক উৎপাদন। ইংরেজিতে যদি আমরা বলি ইনক্রিজিং রিটার্নস, ডিমিনিশিং রিটার্নস, নেগেটিভ রিটার্নস। এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কার্ভের অংশ। আপনাদেরকে ইতিপূর্বে বলা হয়েছে যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষা আপনারা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই দিতে পারবেন। শুধুমাত্র বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষাটি আপনাদেরকে ইংরেজি মাধ্যমে দিতে হবে। বিজনেস কমিউনিকেশন পরীক্ষা আপনারা বাংলায় দিতে পারবেন না। বাংলায় পরীক্ষা দিলে উত্তর পত্র কেটে দেওয়া হবে, কোনো মার্ক দেওয়া হবে না। আচ্ছা, তাহলে টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, এই জিনিসটা আমরা দেখলাম। ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন সম্পর্কে আমরা জানলাম। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নের তিনটি অংশ দেখলাম: ইনক্রিজিং রিটার্ন, ডিমিনিশিং রিটার্ন, নেগেটিভ রিটার্ন। এটি সম্পর্কেও আমরা জানলাম। আমরা দেখলাম গ্রিন কালার হচ্ছে ইনক্রিজিং রিটার্ন, ইয়েলো কালার হচ্ছে ডিমিনিশিং রিটার্ন, রেড কালার হচ্ছে নেগেটিভ রিটার্ন। আর এইখানে আছে এপি। এপি টিপি হচ্ছে টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্ট, এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট, এনপি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল কথার অর্থ হচ্ছে প্রান্তিক, মার্জিনাল প্রোডাক্টের বাংলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট, অ্যাভারেজ কথার অর্থ হচ্ছে গড়, অ্যাভারেজ প্রোডাক্টের বাংলা হচ্ছে গড় উৎপাদন। আর টিপি হচ্ছে টোটাল প্রোডাক্ট, টোটাল শব্দের অর্থ মোট, প্রোডাক্ট হচ্ছে উৎপাদন, টিপি হচ্ছে মোট উৎপাদন। এই দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন আমরা এখান থেকেও বুঝতে পারবো। এখানে একটি ছবি দেখাচ্ছে, একজন লেবার একটি গাছের গোড়ায় পানি দিচ্ছে, গাছের যত্ন নিচ্ছে। এই গাছে ফল আছে কতটি? দুইটি। এই ছবিতে দেখা যাচ্ছে প্রথম যে গাছ, ফার্স্ট ট্রি, প্রথম বৃক্ষ। এই যে যখন বৃক্ষরোপণ সপ্তাহ আসে তখন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে নির্দেশনা দেওয়া হয়, অনুরোধ করা হয়, বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হয়। কেন? কারণ বৃক্ষ বা গাছ আমাদের অক্সিজেন প্রদান করে। এই যে আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন, অক্সিজেনের সিম্বল কি? O2।
অক্সিজেন প্রদান করে। সেই অক্সিজেন আসে কোথা থেকে? গাছ থেকে। আচ্ছা, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আমরা নিঃশ্বাসের সময়, শ্বাস প্রশ্বাসের সময়, ব্রেথিং এর সময়, সেই কার্বন ডাই অক্সাইড আবার গাছ গ্রহণ করে। যদি এই গাছ বা বনাঞ্চল কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করতো, তাহলে এই পৃথিবীতে আমরা টিকে থাকতে পারতাম না, আমাদের মৃত্যু হয়ে যেত কার্বনের আধিক্যের কারণে। যাই হোক, প্রথম বৃক্ষ বা ফার্স্ট ট্রি এইখানে পরিচর্যা করতেছে বা কাজ করছে একজন লেবার, সেখানে ফল হয়েছে দুটি। তারপরের যে বৃক্ষ, দ্বিতীয় বৃক্ষ, এখানে কাজ করতেছে দুইজন, তাহলে আমার লেবার বেড়েছে। কাজ করতেছে কতজন? দুইজন, আমার লেবার বেড়েছে। এখন আমরা কি, যে লেবার যদি বাড়ে, শ্রমিক যদি বাড়ে, তাহলে আমার ফল বাড়বে না? উৎপাদন বাড়বে না? বাড়ারই তো কথা। তাহলে এখানে উৎপাদন হয়েছে কতটি দেখুন, আগে ছিল দুইটি, আর এখানে হয়েছে পাঁচটি। পাঁচটি ফল হয়েছে এই গাছে। এই গাছে কতটি ফল হয়েছে? পাঁচটি ফল। তাহলে ফল হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? ফল কিন্তু বৃদ্ধি পেয়েছে, পাঁচটি থেকে দুটি গেলে তিনটি থেকে, আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তারপরেরটাতে আসেন, লাস্ট যে গাছটা দেখা যাচ্ছে, লাস্ট ট্রি, এইখানে লেবার আছে কতজন? তিনজন। দুজন দাঁড়িয়ে কাজ করছে, একজন বসে, এটা একটু খেয়াল রাখতে হবে। দুজন দাঁড়িয়ে গাছের যত্ন নিচ্ছে, আর একজন বসে বসে যত্ন নিচ্ছে, তাহলে মোট ওয়ার্কার তিনজন। আর এই গাছে ফল আছে কতটি? এই গাছে ফল আছে পাঁচটি। দুঃখিত, হ্যাঁ হ্যাঁ, পাঁচটি, রাইট, পাঁচটি ফল আছে। তাহলে এর আগে দ্বিতীয় যে বৃক্ষ, এই সেকেন্ড ট্রি, এইখানে লেবার দুইজন, সেখানেও ফল পাঁচটি। তৃতীয় বৃক্ষ বা থার্ড ট্রি, এখানে লেবার তিনজন, এখানেও ফল পাঁচটি। তাহলে শ্রমিক বেড়েছে, কিন্তু উৎপাদন বাড়ে নাই। শ্রমিক বেড়েছে আগের চেয়ে, বাট উৎপাদন বাড়ে নাই। এই যে উৎপাদন না বাড়লো, এই পরিস্থিতিটাই হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। অর্থাৎ আপনি যে লেবার অতিরিক্ত ব্যবহার করতেছেন, তার সাথে আপনার উৎপাদন অতিরিক্ত বাড়ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে এ থিওরি ইন ইকোনমিক্স, অর্থনীতিতে একটি তত্ত্ব বা থিওরি, দ্যাট প্রেডিক্টস, যেটা পূর্বাভাস দেয়, দ্যাট আফটার সাম অপটিমাল লেভেল অফ ক্যাপাসিটি, আমাদের যে সক্ষমতা, তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরে, আমাদের যে সক্ষমতা, ক্যাপাসিটি, অপটিমাল লেভেল বা চূড়ান্ত পর্যায়ে বা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরে, ইজ রিচড, পৌঁছানো গেল, অ্যাডিশন, অ্যাডিং অ্যান অ্যাডিশনাল ফ্যাক্টর অর প্রোডাকশন উইল অ্যাকচুয়ালি রেজাল্ট ইন এ স্মলার ইনক্রিজ ইন আউটপুট। অর্থাৎ আপনার উৎপাদন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে, আপনি যত সেখানে লেবার দিবেন, র মেটেরিয়াল দিবেন, অতিরিক্ত যত কিছু ব্যবহার করবেন ও খরচ করবেন, আপনার সেই জায়গায় আউটপুট কি হয়ে যাবে? শূন্য, মানে ধীরে ধীরে কমে যাবে। এই হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। A marginal product curve that tends to be shaped like an upside down marginal cost curve. Marginal cost curve এর বাংলা কি? প্রান্তিক ব্যয় রেখা। And an average product curve. Average product curve মানে কি? গড় উৎপাদন রেখা। Tends to be shaped, যেটা আকৃতি ধারণ করতে চায়, like an upside down average variable cost curve, অর্থাৎ কিছু দূর উপরে গিয়ে আবার নিচে নেমে গিয়েছে, এরকম গড় পরিবর্তনশীল ব্যয় রেখার সাথে শেপ করতে চায়। দ্যাট ইজ বিকজ ফর মোস্ট বিজনেসেস, এর কারণ অধিকাংশ ব্যবসায়ের জন্য, দ্য প্রাইমারি ভেরিয়েবল কস্ট ইজ দ্য ওয়েস্ট ডিভাইডেড বাই দ্য মার্জিনাল প্রোডাক্ট। অর্থাৎ আপনার মজুরিকে মার্জিনাল প্রোডাক্ট দ্বারা ভাগ দিলে মার্জিনাল কস্ট হবে। যার কারণে মার্জিনাল প্রোডাক্ট যখন বাড়ে, মার্জিনাল কস্ট তখন ফল করে। এই বিষয়টি আমরা এবার বাংলায় দেখবো কেন, কারণ ইকোনমিক্স পরীক্ষা আমরা বাংলায়ও দিতে পারবো, ইংরেজিতেও দিতে পারবো। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি জিনিস? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এমন একটি অর্থনৈতিক নীতি, যেখানে অন্যান্য উৎপাদন উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণ, যেমন শ্রম,
অথবা মূলধন ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে অতিরিক্ত উৎপাদন বা প্রান্তিক উৎপাদন একসময় কমতে থাকে। অর্থাৎ উপকরণ বৃদ্ধির হার থেকে উৎপাদন বৃদ্ধির হার কম হয় এবং এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। এই বিষয়টি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ইংরেজিতে যেটিকে বলা হয় দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন। এইখানে একটি ছবি দেখিয়েছি, এই গ্রাফটি কিন্তু বাংলা দিয়েছি, কিন্তু আপনি যদি বাংলায় উত্তর করেন তাহলে আপনার গ্রাফও বাংলায় দিতে হবে, ইংরেজিতে উত্তর করলে গ্রাফও ইংরেজিতে দিবেন। দেখেন, রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করা হলো। আচ্ছা, এই গ্রাফের বাম দিকে রয়েছে প্রান্তিক উৎপাদন, যেটি ভার্টিক্যাল লাইন 0 to y, আর ডান দিকে রয়েছে শ্রম ঘন্টা বা লেবার বা ওয়ার্কিং টাইম বা ওয়ার্ক শিডিউল। তো শ্রম ঘন্টা এটা হচ্ছে 0 to x, এই 0 থেকে x পর্যন্ত হচ্ছে আপনার শ্রম ঘন্টা, মানে কি পরিমাণ লেবার আপনি ব্যবহার করেছেন। আর 0 to y হচ্ছে প্রান্তিক উৎপাদন, কি পরিমাণ উৎপাদন আপনার হয়েছে। আর যে কার্ভ বা রেখা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এমপি। এই এমপি মানে কিন্তু আমাদের যে সংসদের এমপি, পার্লামেন্ট মেম্বার, তা কিন্তু না। আবার এই এমপি মানে কি, ওই যে সেনানিবাসের ভিতরে ঢুকলে অনেক অনেক সোলজারদের গায়ে লেখা থাকে এমপি, এই এমপি কিন্তু সেই এমপি না, এই সেই এমপি মানে হচ্ছে মিলিটারি পুলিশ, মানে সামরিক পুলিশ। আচ্ছা, এই এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। আমাদের ইকোনমিক্স এমপি কি, মার্জিনাল প্রোডাক্ট, যার বাংলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এই প্রান্তিক উৎপাদনটা কি হচ্ছে, এই ছবিতে দেখুন। প্রথমে দেখুন, যখন 0 থেকে 1-এ আসলো তখন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেল, তারপরে 1 থেকে 2-এ গেল প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেল, 2 থেকে 3-এ গেলে প্রান্তিক উৎপাদন হ্রাস পেল, 3 থেকে 4-এ গেল প্রান্তিক উৎপাদন আরো হ্রাস পেল। এবার 4 থেকে 5-এ যদি যায় প্রান্তিক উৎপাদন মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এমন একটি অর্থনৈতিক নীতি যেখানে অন্যান্য উৎপাদন উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণ যেমন শ্রম বা মূলধন ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে অতিরিক্ত উৎপাদন বা প্রান্তিক উৎপাদন একসময় কমতে থাকে। অর্থাৎ উপকরণ বৃদ্ধির হার থেকে উৎপাদন বৃদ্ধির হার কম হয় এবং এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। এখন আমরা দেখব কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট। একটা ছবি দেখা যাচ্ছে, ফিক্সড কস্টের বাংলা কি? ফিক্সড মানে হচ্ছে স্থায়ী, স্থির। কস্ট মানে ব্যয়, ফিক্সড কস্টের বাংলা হচ্ছে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তারপরে কি আছে, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের বাংলা কি? ভেরিয়েবল কস্টের বাংলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ভেরিয়েবল এর বাংলা কি? পরিবর্তনশীল। ভেরিয়েবল কস্টের বাংলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দেখুন, কিছু ছবি দেখানো হচ্ছে। এই যে ফিক্সড কস্ট কোনগুলো, এই যে লোন পেমেন্ট, আপনি যদি ব্যাংক থেকে লোন নেন তাহলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, তো ইন্টারেস্ট তো আপনাকে নিয়মিত দিতে হবে, তো ফিক্সড। স্যালারিস, আপনার অফিসে যারা চাকরি করে কর্মী রয়েছে তাদের বেতন দিতে হবে, এটা ফিক্সড। প্রতি মাসে মাসে আপনাকে বেতন দিতে হবে। আপনি উৎপাদন কম করলেও বেতন দিতে হবে, উৎপাদন বেশি করলেও বেতন দিতে হবে। তারপর আসেন রেন্ট। এখানে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, ফ্যাক্টরির যে ভাড়া, আপনি উৎপাদন করলেও আপনার প্রতি মাসে ফ্যাক্টরির ভাড়া দিতে হবে, উৎপাদন না করলেও প্রতি মাসে আপনার ফ্যাক্টরির ভাড়া দিতে হবে। তাহলে রেন্ট হচ্ছে একটা ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়, স্থির ব্যয়, স্থায়ী, ফিক্সড। অর্থাৎ প্রোডাকশন হোক বা প্রোডাকশন না হোক, লেবার কম থাকুক লেবার বেশি থাকুক, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকুক, করোনার কারণে লকডাউন থাকুক শাটডাউন থাকুক, যাই থাকুক, আপনার ফ্যাক্টরির ভাড়া আপনাকে দিতে হবে। এই যে দিতে হচ্ছে, তার মানে এটা ফিক্সড কস্ট। তারপর আছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, প্রশাসনিক ব্যয়। এরপর আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করে থাকি, আমাদের নিজেদের জীবনের করি, আমাদের মোটর সাইকেল, প্রাইভেট কার, আমাদের ফ্যাক্টরি, আমাদের ফার্ম, এগুলোর আমরা ইন্স্যুরেন্স করে রাখি যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা হলে আমরা যাতে ক্ষতিপূরণ পাই বীমা কোম্পানির কাছ থেকে। তার মানে যে খরচ নিয়মিত হয়, প্রতি মাসে মাসেই হয়,
এবং উৎপাদন বৃদ্ধি হোক বা হ্রাস হোক এর সাথে যার সম্পর্ক নেই সেটি ফিক্সড কস্ট। তারপরে দেখুন ডান দিকে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, সেগুলো কোনগুলো? যেমন লেবার ওয়েজ, আপনি যদি শ্রমিক রাখেন 10 জন, লেবার 10 জন, তাহলে মজুরি 10 জনের দিবেন। আপনি যদি 15 জন লেবার নেন তাহলে মজুরি 15 জনের। আবার আপনি মানে মজুরি বাড়বে, ওয়েজ বাড়বে। আবার আপনি যদি লেবার কমিয়ে দেন, ছাঁটাই করে দেন, তাহলে মজুরি কমে যাবে। তার মানে কি, উৎপাদন বাড়লে মজুরি বাড়ে, উৎপাদন বাড়লে মজুরি বা লেবারের খরচ কমে। উৎপাদন বাড়া কমার সাথে বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে যে খরচ পরিবর্তন হয় সেটি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। কারণ 10 জন লেবারে উৎপাদন করতে পারে 20 ইউনিট, যখন আপনি 100 ইউনিট পণ্য উৎপাদন করতে যাবেন তখন তো আপনার লেবার বাড়াতে হবে, ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে। আচ্ছা, আপনার একটা ফ্যাক্টরি আছে, একটা ফ্যাক্টরিতে আপনার মাসে উৎপাদন হয় 10,000 ইউনিট, আপনি চাচ্ছেন 20,000 ইউনিট উৎপাদন করতে। এক ফ্যাক্টরিতে হবে? হবে না। কেন? কারণ তার ক্যাপাসিটি হচ্ছে 10,000 পর্যন্ত। তাহলে আপনার আরো একটা ফ্যাক্টরি বানাতে হবে। তাহলে এই যে ফ্যাক্টরি, মানে র মেটেরিয়ালস আরো বাড়বে। তো যত উৎপাদন করবেন তত র মেটেরিয়ালস লাগবে, তত কাঁচামাল লাগবে। তাহলে এই যে কাঁচামালের যে খরচ, র মেটেরিয়াল, সেটা কি ভেরিয়েবল কস্ট। তারপরে আমাদের মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান হয় ব্যাংকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান হয়। ধরুন ব্যাংকে যখন নতুন কেউ যোগদান মানে ইয়ে হয়, পেয়ার হলো, তখন তাকে বিদায় অনুষ্ঠান করতে হয়। কেউ জয়েন করলে নতুন করে তার জন্য জয়েনিং প্রোগ্রাম বা অভিষেক অনুষ্ঠান করা হয়। তো ধরুন আবার আমরা মাঝে মাঝে ক্লায়েন্টদেরকে ডেকে ব্যাংকের ব্রাঞ্চে গ্রাহক শুনানি করে থাকি। ধরুন আপনি 50 জন গ্রাহককে আপনার একটা প্রোগ্রামে দাওয়াত দিলেন, তাহলে আপনার তাদের জন্য আপনি আবার নাস্তার আয়োজন করলেন প্যাকেটে করে। 50 জনের জন্য কত প্যাকেট লাগবে? 50 প্যাকেট। তো আপনি যদি লোক আরো বাড়ান, 70 জনকে দাওয়াত দেন, তাহলে লোক আরো বেড়ে গেল, তাহলে প্যাকেটও বেড়ে যাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। অর্থাৎ তারপরে দেখুন র মেটেরিয়াল। আপনার আপনার একটা গার্মেন্টস রয়েছে, আপনি গার্মেন্টস থেকে এই 2025 সালের আগস্ট মাসে আহ 50,000 পিস, 50,000 পিস কি করবেন, বড় গার্মেন্টস শার্ট উৎপাদন করবেন। এখন কোন একটি ফরেন বায়ার আপনাকে অর্ডার দিল যে না, আমার এই মাসে 70,000 পিস শার্ট লাগবে। তাহলে আপনার আগে নর্মালি করেন 50,000, এখন করতে হবে 70,000। তাহলে আপনার র মেটেরিয়াল বেশি লাগবে। কেন বেশি লাগবে? কারণ আগের চেয়ে বেশি পণ্য উৎপাদন করতে হবে। তো আগের চেয়ে বেশি পণ্য উৎপাদন করতে গেলে আপনার র মেটেরিয়াল মানে কাঁচামাল, তো আমরা শার্ট উৎপাদন করতে জন্য কি দরকার হয়? বোতাম থাকতে হবে, সুতা থাকতে হবে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যদি কোনো ডিজাইন করার প্রয়োজন হয় সেগুলো থাকতে হবে, ডাইং করতে হলে রং থাকতে হবে। তো আপনার র মেটেরিয়ালস বাড়াতে হবে, বৃদ্ধি পাবে। তো উৎপাদন বাড়ার সাথে সাথে র মেটেরিয়ালস বাড়ে, তাহলে র মেটেরিয়ালস হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। তারপরে দেখুন ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টকে আমরা এবার থিওরিটিক্যালি দেখব। These are costs for a farm which do not change with the quantity produced. আপনি উৎপাদন যাই করেন, আপনার কস্ট চেঞ্জ হবে না। এটি হচ্ছে ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়। উৎপাদন যাই হোক, আপনার ব্যয় ফিক্সড, স্থায়ী ব্যয়। এরকম আছে যেমন লোন পেমেন্ট, ইন্স্যুরেন্স এটসেট্রা উইল জেনারেলি বি দ্য সেম ওয়েদার ফার্ম প্রডিউসেস 0 ইউনিটস অফ আউটপুট অর 10,000। আপনি 1 ইউনিট করেন, 0 ইউনিট করেন বা 10,000 ইউনিট করেন, আপনার এগুলো ব্যবহার হবে। এরপরে আসেন ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি? These are the cost that change উইথ দ্য কোয়ান্টিটি প্রডিউসড। অর্থাৎ উৎপাদন বাড়ার সাথে সাথে যেই খরচ পরিবর্তন হয়, যেই খরচ পরিবর্তন হয়, আবার উৎপাদন কমে গেলে যেই খরচ কমে যায়। উৎপাদন বাড়লে খরচ বাড়ে, উৎপাদন কমলে খরচ কমে। এরকম খরচ বা এরকম ব্যয়কে বলা হয় ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। দেখেন ভেরিয়েবল, ভেরিয়েবল এর বাংলা পরিবর্তনশীল, আর কস্ট এর বাংলা ব্যয়। ভেরিয়েবল কস্টের বাংলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ফিক্সড কস্ট এর বাংলা হচ্ছে স্থায়ী ব্যয়। ফিক্সড এর বাংলা স্থায়ী, কস্ট এর বাংলা ব্যয়, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। আচ্ছা, তাহলে ফিক্সড কস্ট কোনটা? যদি আমরা ইংরেজিতে লিখি কি হবে? These are cost for a firm which do not change, which do not change, যেটা পরিবর্তন হয় না। আর ভেরিয়েবল কস্টে কি লেখা আছে? These are cost, এগুলো সেই ব্যয়, that change
যেটা পরিবর্তন হয়, দ্যাট চেঞ্জ, যেটা পরিবর্তন হয় উইথ দ্য কোয়ান্টিটি প্রডিউসড, পণ্য উৎপাদনের সাথে সাথে। এরকম কি কি কস্ট রয়েছে, যেমন লেবার, ইলেকট্রিসিটি, র মেটেরিয়ালস আর অল এক্সাম্পলস অফ ভেরিয়েবল কস্ট, বিকজ as more units are produced, more money will be spent on labor, electricity and raw materials. পরবর্তী অংশ, এইখানে একটি গ্রাফ দেখা যাচ্ছে, দেখুন। ইয়েলো কালার এটা টোটাল কস্ট, গ্রিন কালার এটা ভেরিয়েবল কস্ট, আর এটা কি কালার বলতে পারি আমরা, পেস্ট কালার না মিষ্টি কালার, আপনারা যেভাবেই বলেন। এটা হচ্ছে ফিক্সড কস্ট। এই ডান দিকে রয়েছে কোয়ান্টিটি, বাম দিকে রয়েছে প্রোডাক্ট, অর্থাৎ এটি হচ্ছে ভার্টিক্যাল লাইনে আছে প্রোডাকশন, আর হরাইজন্টাল লাইনে আছে কোয়ান্টিটি। এইখানে দেখানো হচ্ছে টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মোট ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়। এই জিনিসগুলো এই জায়গায় দেখা যাচ্ছে। এখন আমরা একটা জিনিস এখানে শিখবো, মার্জিনাল কস্টের ডেফিনিশন। মার্জিনাল কস্ট ইজ দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন কোয়ান্টিটিস। মানে এই যে ডেল্টা টিসি, এটাকে বলা হয় ডেল্টা ইকোনমিক্স, আর টিসি মানে টোটাল কস্ট, ডিভাইডেড বাই ডেল্টা কিউ, কিউ মানে কোয়ান্টিটি, অর্থাৎ আপনার কতটুকু টোটাল কস্টকে, কস্টের পরিবর্তনকে কোয়ান্টিটির পরিবর্তন দিয়ে ভাগ দিলে আপনার মার্জিনাল কস্ট বের হয়ে যায়। ইউজুয়ালি দ্য চেঞ্জ in quantity is just one, so marginal cost is the cost associated with producing just one more unit of output. অর্থাৎ একের অধিক পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে খরচ হয় সেটি মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কার্ভ intersects the ATC and ABC at their minimum point, অর্থাৎ মার্জিনাল কস্ট কার্ভ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং অ্যাভারেজ টোটাল কস্টের এমন একটি জায়গাতে স্পর্শ করে যেখানে, হ্যাঁ, যেখানে আপনার কি বলবো, হ্যাঁ, the marginal cost curve intersects the ATC and ABC at their minimum point. এটা হচ্ছে প্রান্তিক ব্যয় রেখাটা মোট আহ, ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের একটি নির্দিষ্ট পয়েন্টে সেট করে। The relationship is because as long as the cost of production or cost of producing one more unit of output, marginal cost is less than the current average, the average will fall. Also, as long as the cost of producing one more unit of output is higher than the current average, the average will rise. আসেন কস্ট ক্যালকুলেশনটা এখানে আমরা দেখি কিভাবে কস্ট ক্যালকুলেশন হয়। প্রথম কলাম কিউ, এটা হচ্ছে টেবিল C3, এটার নাম কি, কস্ট শিডিউল। আচ্ছা, প্রথম কলাম হচ্ছে কিউ, কিউতে কি আছে, কোয়ান্টিটি, এফসি, এফসি মানে কি, ফিক্সড কস্ট, এমসি, এমসি মানে কি, ম্যানেজেরিয়া মার্জিনাল কস্ট, বিসি, বিসি মানে কি, এই বিসি মানে কি, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর না, বিসি মানে ভেরিয়েবল কস্ট। আচ্ছা, টিসি, টিসি মানে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট না, টিসি মানে টোটাল কস্ট। এবিসি, এবিসি কি, এভারেজ ভেরিয়েবল কস্ট। এটিসি, এটিসি কি, এভারেজ টোটাল কস্ট। এএফসি, এএফসি তে কি হয়, এভারেজ ফিক্সড কস্ট। আচ্ছা, এই কস্টটা কিভাবে ক্যালকুলেট হয় দেখুন। ক্যালকুলেশন অফ কস্ট মানে কি, ব্যয় নিরূপণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ দ্য শেপস অফ অল দ্য কস্ট কার্ভ কাম ফ্রম typical firm's actual cost. The basic formulas were shown above. Below is a chart with all cost for a fictitious firm, মানে একটি কাল্পনিক ফার্ম বা একটি প্রতিষ্ঠান, তার কস্টটা কিভাবে ক্যালকুলেট হয় এই টেবিলে সেটি উপস্থাপন করা হচ্ছে। দেখুন, প্রথমে আছে কিউ, কিউ হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ লেবার যখন শূন্য, আহ তখন মানে কোনো উৎপাদন নাই, কোনো কোয়ান্টিটি, একটা মানে উৎপাদন কি বলে লেবার নাই, তাহলে আপনার কি বলবো এটা,
কোনো ভেরিয়েবল কস্ট নাই, লেবার নাই, কোনো কিছু প্রোডাকশন হচ্ছে না, তাহলে ভেরিয়েবল কস্ট নাই। আচ্ছা, তো ভেরিয়েবল কস্ট না থাকলে এভারেজ ভেরিয়েবল কস্ট নাই, বাট টোটাল কস্ট আছে। কেন? কারণ ফিক্সড কস্ট আছে। আপনার এই মাসে কোনো লেবার নাই, সবাই ছুটিতে চলে গিয়েছে, করোনার কারণে লকডাউন হয়েছে, তাতে কি হয়েছে? বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, পানি বিল আছে, এবং আপনার ফ্ল্যাটের ভাড়া আছে, বা আপনার বিল্ডিং এর ভাড়া আছে, বা আপনার ফ্যাক্টরির ভাড়া আছে। তো এই কস্ট গুলো তো স্থায়ী, এর তো কোনো পরিবর্তন নেই। যার কারণে ফিক্সড কস্ট আছে, কোনো প্রোডাকশন না হওয়া সত্ত্বেও ফিক্সড কস্ট থাকবে। এর পরের অংশে দেখেন, যখন উৎপাদন হলো 1 ইউনিট, এর ফিক্সড কস্ট 20, উৎপাদন 2 ইউনিট, ফিক্সড কস্ট 20, 3 ইউনিট 20, 4 ইউনিট 20, 5 ইউনিট 20, 6 ইউনিট, মানে উৎপাদন আপনি যাই করেন ফিক্সড কস্টে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। ফিক্সড কস্ট, দেয়ার ইজ নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ নাই। এবার আসেন এমসি। এমসি মানে কি? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কিভাবে পাওয়া যায়? টোটাল কস্ট থেকে মানে সর্বশেষ টোটাল কস্ট থেকে আগের টোটাল কস্ট বিয়োগ দিলে যা থাকে সেটি হচ্ছে মার্জিনাল কস্ট। এইখানে দেখুন, প্রথমে টোটাল কস্ট ছিল 20, তারপরে 30, তারপরে 35, তারপরে 45, তারপরে 60, 80, 105, 105, 105 টাকা। দেখুন, টোটাল কস্ট আছে 20। এই 20 থেকে তারপরটা দেখি, আর টোটাল কস্ট হচ্ছে 30। এই 30 থেকে আগের যে টোটাল কস্ট 20, এটা যদি বিয়োগ দিই থাকে কত? 10। 10 হচ্ছে মার্জিনাল কস্ট। আবার 35 থেকে 30 30 বিয়োগ দিলে কত? 5। তারপরে 45 থেকে 10 5 বিয়োগ দিলে থাকে কত? সরি, এই 45 থেকে 35 বিয়োগ দিলে থাকে 10, 60 থেকে 45 বিয়োগ দিলে 15, 80 থেকে 60 বিয়োগ করলে 20, এবং 105 থেকে 80 বিয়োগ করলে 25। এগুলো হচ্ছে মার্জিনাল কস্ট। ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কত? প্রথমে 10, তারপরে 15, তারপরে 25, তারপরে 40, তারপরে 60, তারপরে 85, এগুলো ভেরিয়েবল কস্ট। আচ্ছা, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এই দুটা যোগ দিলে পাওয়া যাবে কি? টোটাল কস্ট। আচ্ছা, টোটাল কস্ট কত? ফিক্সড কস্ট 20, কিন্তু ভেরিয়েবল কস্ট নাই। আচ্ছা, কেন? কারণ কোনো প্রোডাকশন হয় নাই। প্রোডাকশন না হলে তার ভেরিয়েবল কস্ট হবে না। দেন এর পরেরটাতে দেখুন, প্রোডাকশন হয়েছে, এইখানে ভেরিয়েবল কস্ট কত? 15, তারপরে ভেরিয়েবল কস্ট 25, তারপরে 40, তারপরে 60, তারপরে 85, 85। এভারেজ ভেরিয়েবল কস্ট কিভাবে পাওয়া যায়? ভেরিয়েবল কস্টকে আপনি যদি কোয়ান্টিটি বা পরিমাণ দিয়ে ভাগ করেন তাহলে হবে এভারেজ ভেরিয়েবল কস্ট। এভারেজ টোটাল কস্ট কিভাবে পাওয়া যায়? টিসি বা টোটাল কস্ট। টিসি মানে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট নয়, টোটাল কস্ট। টিসি টোটাল কস্টকে যখন আপনি কোয়ান্টিটি দিয়ে ভাগ দিবেন তাহলে হবে এভারেজ টোটাল কস্ট। দেখুন, এখানে একটি প্রশ্ন এসেছে, ইয়েলো কালার। প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসেছে, প্রিভিয়াস কোশ্চেন। আমি আপনাদের প্রস্তুতির জন্য দিয়েছি, এটা 2023 সালের একটি প্রশ্ন, 96 যে আইবিবি তে আহ, উম, এসেছে। তো ডিফাইন দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল কস্ট, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট ইন ইকোনমিক্স। 96 ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছে। মানে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, এই তিনটি ব্যয়ের মাঝে সম্পর্ক কি? এই তিনটি ব্যয়ের মাঝে সম্পর্ক হচ্ছে, আমরা একটু দেখি কি সম্পর্ক আছে। আরো একটি প্রশ্ন এসেছে, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ অ্যামং মার্জিনাল কস্ট, কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট উইথ ডায়াগ্রাম। কিছুক্ষণ আগে যে টেবিলটা দেখলাম সেখানে কিন্তু আমরা এক্সপ্লেনেশন দিয়েছি। এই প্রশ্নটিও এসেছে আপনার 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা 2024, অর্থাৎ 23 সালে এসেছে, 24 সালেও এসেছে। আসেন আমরা ডেফিনেশন দেখি। মার্জিনাল কস্ট, এমসি। মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্ট ইজ দ্য অ্যাডিশনাল কস্ট টু প্রডিউস ওয়ান মোর ইউনিট অফ আউটপুট। আপনি একটি নতুন আউটপুট বা একটি পণ্য উৎপাদন, বাড়তি পণ্য উৎপাদন করার জন্য যে কস্ট হয় ওটাই মার্জিনাল কস্ট। অর্থাৎ আগে উৎপাদন করেছেন 10টি, এবার উৎপাদন করলেন 11টি, এই যে 11 নম্বর পণ্য উৎপাদন করার জন্য যে কস্ট হবে সেটা মার্জিনাল কস্ট। আগে উৎপাদন করেছেন 12টি, এবার উৎপাদন করছেন আহ 15টি, তাহলে বেশি কয়টি? 3টি। আগে ছিল 12টি, এখন হচ্ছে 15টি। এই 3টি উৎপাদন করার জন্য যে কস্ট হবে সেটা মার্জিনাল কস্ট। অর্থাৎ অতিরিক্ত এক একটি উৎপাদনের জন্য যে ব্যয় হয় সেটি মার্জিনাল কস্ট, এমসি। এবার আসেন এসি। এসি মানে কি? এয়ার কুলার, এয়ার কন্ডিশন? নো। এসি মানে কি? এভারেজ কস্ট। এইখানে এসি মানে এভারেজ কস্ট। এই এভারেজ কস্ট কি? কারণ পরীক্ষায় আপনার সংক্ষেপেও আসতে পারে সেটা।
তো আমরা সেটা বললাম এসি, এমসি, এসি এবং ভিসি আসতে পারে। তো এভারেজ কস্ট ইজ দ্য টোটাল কস্ট পার ইউনিট অফ আউটপুট ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য টোটাল কস্ট বাই দ্য নাম্বার অফ ইউনিটস প্রডিউসড। ধরেন আপনি উৎপাদন করছেন 10 ইউনিট, আর আপনার কস্ট হয়েছে 100 টাকা। তাহলে 100 টাকা ভাগ 10, প্রতি ইউনিটের জন্য কস্ট কত? 10 টাকা। এটা হচ্ছে এভারেজ কস্ট। এভারেজ মানে বাংলায় বললে হয় গড়। এভারেজ কস্টের বাংলা হচ্ছে গড় ব্যয়। এভারেজ কস্টের বাংলা কি? গড় ব্যয়। দেন আসুন ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কি? ভিসি। ভেরিয়েবলের বাংলা হচ্ছে পরিবর্তনশীল। ভেরিয়েবল কস্টের বাংলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ভেরিয়েবল কস্ট ইজ আ প্রোডাকশন কস্ট দ্যাট চেঞ্জেস, যেটি পরিবর্তন হয় উইথ দ্য লেভেল অফ আউটপুট সাচ এস লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস। অর্থাৎ আপনার উৎপাদন বাড়ার সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হয়ে যায়, বা উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়ে, উৎপাদন কমলে যে ব্যয় কমে, সেটিকে বলা হয় ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। যেমন আপনি যদি উৎপাদন বেশি করতে চান, এখন আপনার ফ্যাক্টরিতে উৎপাদন হয় 50 ইউনিট প্রতিদিন, আপনি যদি সেটিকে 100 ইউনিট করতে চান, তাহলে এখন লেবার আছে আপনার 50 জন, তাহলে আপনার লেবার আবার বাড়াতে হবে। তার মানে উৎপাদন বাড়লে লেবার বাড়ে, উৎপাদন কমলে লেবার কমাতে হয়। এবার আসেন ম্যাটেরিয়াল বা র মেটেরিয়াল বা কাঁচামাল। আপনার ফ্যাক্টরিতে দিনে উৎপাদন হয় 100 ইউনিট, এখন আপনি চাচ্ছেন এটা আরো বেশি 130 ইউনিট উৎপাদন করতে, তাহলে আপনার র মেটেরিয়াল বা কাঁচামাল আরো আনতে হবে। এখন আমাদের দেশে ঢাকা শহরে দেখবেন প্রচুর লাইভ বেকারি। মানে আমরা আগে বেকারি তো দেখতাম খুব লোকালয় থেকে দূরে, মানে একটি কারখানা থাকতো, সেই কারখানাতে বিস্কুট, পাউরুটি, বাটার বন এবং কেক এগুলো উৎপাদন হতো। এবং তারা বিভিন্ন ভ্যান বা গাড়িতে করে বিভিন্ন দোকানে দিয়ে যেত, দোকান থেকে আমরা ক্রয় করতাম। কিন্তু এখন এমন অবস্থা তৈরি হচ্ছে, সেটি শুধু ঢাকা নয়, বিভাগীয় শহরে এবং জেলা শহরে বা উপজেলাতেও চলে গিয়েছে। দেখবো লাইভ বেকারি, মানে আমাদের সামনেই উৎপাদন হচ্ছে, আমাদের সামনেই বিতরণ হচ্ছে, গ্রহীতারা নিজেরা টাটকা খাবার খেতে পারছে লাইভ বেকারি। এখন দেখুন একটা লাইভ বেকারিতে দিনে 100 পিস কেক উৎপাদন করা হয়। এখন মালিক চিন্তা করলো, না, আমার এখানে প্রচুর বিক্রি হচ্ছে, 100 পিস উৎপাদন করলে বিকেলের ভিতরেই শেষ হয়ে যাচ্ছে, সকাল থেকে বিকাল, সন্ধ্যার পরে অনেক সময় ক্লায়েন্টরা এসে আমার কাছে আর নিতে পারে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনাকে উৎপাদন বাড়াতে হবে। তো আপনি আগে যেই পরিমাণ ময়দা কিনতেন, যেই পরিমাণ আটা কিনতেন, যেই পরিমাণ চিনি কিনতেন, যেই পরিমাণ তেল কিনতেন, এগুলো আপনার আরো বেশি কিনতে হবে না? অবশ্যই বেশি কিনতে হবে। কেন? কারণ আপনি উৎপাদন বাড়াতে চাচ্ছেন, তাহলে উৎপাদন বাড়লে আপনার কাঁচামালও তো বাড়াতে হবে। তাহলে উৎপাদন বাড়ার সাথে সাথে লেবার বৃদ্ধি করতে হয়, উৎপাদন বাড়ার সাথে সাথে কাঁচামাল বৃদ্ধি করতে হয়। আবার উৎপাদন কম করলে কাঁচামাল কম লাগবে, উৎপাদন কম করলে লেবার কম লাগবে। এই যে প্রক্রিয়া, কস্ট, এই কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট। উৎপাদন বাড়লে বাড়ে, উৎপাদন কমলে কমে। তাহলে মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট, ভেরিয়েবল কস্ট আমরা জানলাম। এখন এটিকে আমরা গ্রাফে দেখব। কিভাবে দেখুন, মার্জিনাল কস্টের ফর্মুলা কি? চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। অর্থাৎ মোট যে ব্যয়, সেটিকে মোট ব্যয়ের পরিবর্তন ভাগ মোট পরিমাণ বা কোয়ান্টিটির পরিবর্তন, তাহলে পাবো আমরা মার্জিনাল কস্ট। আর এভারেজ কস্ট কি? টোটাল কস্টকে আমরা টোটাল নাম্বার অফ ইউনিট প্রডিউসড, মানে মোট ব্যয়কে কত ইউনিট আমরা উৎপাদন করলাম সেটি দিয়ে ভাগ করলে পাবো আমরা এভারেজ কস্ট। এইখানে প্রথম যে ছবি এবং পরে আরেকটি ছবি দেখানো হয়েছে, একই জিনিস একটু ভিন্নভাবে আঙ্গিকে দেখানো হয়েছে। প্রথম যে ছবি, এখানে দেখুন, এটি হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ, তারপরে আছে এসি এভারেজ কস্ট কার্ভ, তারপরে আছে এ ভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট। আচ্ছা, ডান দিকে আছে কোয়ান্টিটি, বাম দিকে ভার্টিক্যাল আছে কস্ট, আর ডান দিকে হরিজন্টাল আছে কোয়ান্টিটি। পাশেরটা দেখুন, পাশে নিচে, নিচের অংশে আছে কোয়ান্টিটি আর উপরের অংশে আছে ইউনিট। আচ্ছা, নিচেরটা হচ্ছে হরাইজন্টাল লাইন, উপরেরটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। এইখানে এমসি, এমসি মানে মার্জিনাল কস্ট, এসি মানে এভারেজ কস্ট, আর এবিসি মানে এভারেজ ভেরিয়েবল কস্ট। খেয়াল করে দেখুন, এমসি মার্জিনাল কস্টটা প্রথমে কমে, এরপরে মার্জিনাল কস্ট ধীরে ধীরে বাড়তে থাকে। আচ্ছা, এবার আসুন এসি এভারেজ কস্ট। এভারেজ কস্টটি প্রথমে কমে, তারপরে এক সময় কমতে কমতে একেবারে
এই জায়গায় কমে গিয়ে এখানে এসেছে সর্বনিম্ন বিন্দু, তারপরে বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখুন এ ভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটিও প্রথমে কমে, কমে আবার এক পর্যায়ে এটি বৃদ্ধি পায় যখন উৎপাদন বাড়ে। উৎপাদন বাড়লে আপনার মার্জিনাল কস্ট বাড়বে, অ্যাভারেজ কস্ট বাড়বে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, যত উৎপাদন করবেন তত ব্যয় বেড়ে যাবে। খেয়াল করে দেখুন এই যে ফিগার, এই যে গ্রাফ, এই চিত্রের ভিতরে দেখুন, যখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট একেবারে লোয়েস্ট, সেইখানে মার্জিনাল কস্ট কিন্তু তাকে টাচ করে ফেলেছে। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যেখানে লোয়েস্ট, সেখানে মার্জিনাল কস্ট এটাকে টাচ করে ফেলেছে। আরেকটা দেখুন অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ কস্টটা যখন একেবারে লোয়েস্ট, সেইখানে মার্জিনাল কস্টটাও আপনার একেবারে টাচ করে ফেলেছে। তো এই হচ্ছে, এইটা হচ্ছে আপনার পরীক্ষায় কিন্তু লিখে দিতে হবে। এর দুইটার যে কোনো একটা আপনি লিখে দেন হবে। যখন আপনার কাছে জানতে চাবে মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্টের মাঝে রিলেশন কি, সম্পর্ক কি, সেটি গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করুন বা গ্রাফ আকারে দেখান, সেক্ষেত্রে আপনাকে এই চিত্র দেখাতে হবে। এবার আসুন আমরা এগুলোকে বাংলায় যদি বলি তাহলে কিরকম হয়। মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়, এক একক অতিরিক্ত পণ্য বা সেবা উৎপাদন করতে মোট ব্যয়ের যে অতিরিক্ত বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। উদাহরণ, যদি আপনি 10টি পণ্য উৎপাদন করেন এবং খরচ হয় 100 টাকা, আর 11তম পণ্য উৎপাদন করতে খরচ হয় 110 টাকা, তবে 11তম পণ্যের প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট 10 টাকা। গড় ব্যয়, পণ্য বা সেবা উৎপাদনের প্রতি এককের মোট ব্যয়কে, আহ, মোট ব্যয়কে যদি আপনি ইউনিট দিয়ে ভাগ করেন তাহলে গড় ব্যয় হবে। মোট ব্যয়কে উৎপাদন সংখ্যা দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। উদাহরণ, 10টি পণ্য উৎপাদন করতে খরচ হয়েছে 50 টাকা, তাহলে গড় উৎপাদন ব্যয় বা অ্যাভারেজ কস্ট 50/10 = 5 টাকা। পরিবর্তনশীল ব্যয়, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে ব্যয় পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। উদাহরণ, 10টি পণ্য উৎপাদন করতে শ্রমিক লাগবে 2 জন, 20টি পণ্য উৎপাদন করতে শ্রমিক লাগবে 4 জন। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কাঁচামাল, শ্রমিক, বিদ্যুৎ খরচ এগুলো বৃদ্ধি পায়, এগুলো পরিবর্তনশীল ব্যয়। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক কি, রিলেশন কি? এই যে এখানে দুজন স্টুডেন্ট মনোযোগ সহকারে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন প্রাথমিক বিদ্যালয় থেকে যে বই দেওয়া হতো সেই বইয়ের উপরে এরকম লেখা, মানে এরকম ছবি থাকতো যেটি দেখে আমাদের সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। আমরা ব্যাংকার, আমরা ব্যাংকে বিভিন্ন পদে চাকরিরত রয়েছি। তো আমরা কেউ আহ, আমাদের চাকরির শুরুতে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দেই, কেউ চাকরির মাঝামাঝি অবস্থায় এই পরীক্ষা দিচ্ছি, কেউ বা রিটায়ারমেন্ট হওয়ার অল্প কিছু সময় রয়েছে, বাকি রয়েছে 4 বছর 5 বছর, সেই অবস্থায় এই পরীক্ষা দিচ্ছি কেন, যাতে আমরা পরবর্তী ধাপ পদোন্নতি পেতে পারি এবং ব্যাংকে অন্যান্য কলিগদের সাথে আমরা যাতে একটি সম্মানজনক অবস্থানে চাকরি করতে পারি এবং আমাদের সুনাম বৃদ্ধি পায়। পাশাপাশি অথরিটি যেন জানে এই ব্যাংকারের পেশাগত দক্ষতা রয়েছে, প্রফেশনাল এক্সিলেন্স রয়েছে। এইসব কারণে ব্যাংকিং প্রফেশনাল এক্সামের সার্টিফিকেট থাকাটা আমাদের ব্যাংকারদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত কমতে থাকে এবং পরে বাড়তে শুরু করে। দেখুন, মার্জিনাল কস্ট মানে এমসি, এটা কিন্তু প্রথমে কমতে থাকে। এই যে দেখেন এমসি, এমসিটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, মানে কমে যাচ্ছে এমসি। তারপরে কি আছে এসি, এসি মানে এভারেজ কস্ট, এই এভারেজ কস্ট প্রথমে দেখেন কমতে থাকে। এভিসি এভারেজ ভেরিয়েবল, এটাও প্রথম দিকে কমতে থাকে। তাহলে কি বলেছে, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত কমতে থাকে এবং পরে বাড়তে শুরু করে। এই দেখুন এমসি এখানে প্রথমে কমেছে, তারপরে কি বেড়ে গিয়েছে, বৃদ্ধি পাচ্ছে।
এসি এভারেজ কস্ট, এটাও প্রথমে কমেছে তারপরে আবার বৃদ্ধি পাচ্ছে। এ বি সি এভারেজ ভেরিয়েবল কস্ট, এটাও কি করছে, প্রথমে কমেছে তারপরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ছবির সাথে লেখার মিল আছে, বুঝতে পেরেছেন তো? প্রথমে কমবে তারপরে বাড়তে থাকবে। দ্বিতীয় বিষয়, যখন গড় ব্যয় সর্বনিম্ন থাকে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান হয়। যখন গড় ব্যয়টা সর্বনিম্ন থাকে, দেখুন গড় ব্যয় মানে কি, এভারেজ কস্ট। এই যে দেখুন এভারেজ কস্ট এসি, এই রেখাটা একেবারে যখন লোয়েস্ট, এই যে অংশ যখন লোয়েস্ট, সেখানে প্রান্তিক ব্যয় মানে এমসি মার্জিনাল কস্ট তার সমান হয়ে যাচ্ছে। এই যে দেখুন মার্জিনাল কস্ট তাকে কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে, সেট করতেছে বা তাকে টাচ করতেছে। এটার মানে হচ্ছে সমান হয়ে যাচ্ছে। যখন গড় ব্যয় বা এভারেজ কস্ট একেবারেই সর্বনিম্ন বা লোয়েস্ট পয়েন্টে চলে যাচ্ছে, তখন মার্জিনাল কস্ট তাকে কি করছে, স্পর্শ করছে। উৎপাদন বাড়ার সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই বৃদ্ধি পায়। দেখুন মার্জিনাল কস্ট ধীরে ধীরে বাড়তেছে, এভারেজ কস্ট ধীরে ধীরে বাড়তেছে। কেন? কারণ উৎপাদন যত বাড়বে, এই মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট বৃদ্ধি পেতে থাকবে। উৎপাদন বাড়ার সাথে সাথে মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট বৃদ্ধি পায়। প্রান্তিক ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের একটি অংশ। এই যে মার্জিনাল কস্ট, এটা কিন্তু এভিসি বা এভারেজ ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল কস্টের একটি অংশ। কারণ পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তনের উপর এটি নির্ভরশীল। আপনার এভারেজ ভেরিয়েবল কস্ট যদি পরিবর্তন হয়, মার্জিনাল কস্টও পরিবর্তন হবে। আমরা আমাদের ক্লাসে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ক্লাসটি সরবরাহ করা হয়েছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম পরীক্ষার প্রস্তুতির ভিডিও ক্লাসগুলো পেয়ে থাকবেন। নিয়মিত ক্লাস দেখবেন, ক্লাস দেখে প্রস্তুতি নেবেন এবং ক্লাস কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। আমি আপনাদের সকলের ভালো পরীক্ষা, পরীক্ষার ভালো ফলাফল, সুস্থভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং সুস্থভাবে পরীক্ষা অংশগ্রহণ করা এবং আপনাদের পরীক্ষায় সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।